কারণ হচ্ছে যে আমি তো আসলে কখনো কখনো থাকি ঢাকায় শুক্রবারে, কখনো কখনো থাকি আমাদের একটা মসজিদ আছে উপজেলার মধ্যে, সেইটাই থাকি। আর মাঝে মাঝে এখানে আসি, কখনো কখনো অনেক সময় জেলাও থাকি, যার কারণে সবসময় আসলে আমাদের সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয় না। আমি আসলে এই জন্য দাঁড়িয়েছি, বেশি সময় আপনাদের দিব না। আমরা ছোট্ট একটা পরামর্শ বা আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সেটা হলো, বর্তমান সরকার গত বছরের শেষের দিকে একটা চমৎকার আইন করেছে, যে আইনটির নাম দেওয়া হয়েছে সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থাপনা আইন 2023। এই আইনটি বর্তমানে কার্যকর সারা বাংলাদেশে। এই আইনটির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আপামর সকল জনতাকে পেনশন সুবিধার মধ্যে নিয়ে আসা। যাদের বয়স 18 বছর থেকে 50 বছর, এই বয়সের যে কোনো ব্যক্তি এই পেনশন সুবিধার মধ্যে আসতে পারবে। তো এই বিষয়টি আমরা শিবপুর উপজেলাতে এখন পর্যন্ত প্রায় 8-9টা সভা আমরা করেছি, বিভিন্ন জায়গায় মানুষকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, এবং আমরা বিভিন্ন মসজিদেও আমি এবং আমার পক্ষে এক্সিডেন্ট যারা কিন্তু এগুলো বলছি, এখানকার সুশীল সমাজ, রাজনীতিবিদ সবার সাথে কিন্তু আমরা এই বিষয়টি শেয়ার করেছি সরকারের এই মহৎ উদ্যোগটি। তো এই জন্য আজকে আমি এসেছি মূলত নামাজ পড়ার পাশাপাশি আপনাদেরকে এই বিষয়ের সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য। এটি আসলে একটি সঞ্চয় স্কিম। এটি রাষ্ট্র আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ পেনশন ব্যবস্থাপনায় আমরা যারা সরকারি চাকরি করি, আমরা ছাড়া আমাদের পেনশন পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই পেনশন ব্যবস্থাপনায় আমরাও পেনশন পাবো, পাশাপাশি আপনারা যারা সাধারণ মানুষ আছেন, সরকারি চাকরি করেন না, এই মানুষটাও কিন্তু পেনশন সুবিধা পাবেন। সুতরাং এটি আপনার ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য একটি চমৎকার উদ্যোগ আমি মনে করি। এবং আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে, 60 ইয়ার যখন হয়ে যাবে, তখন আপনার শরীরে শক্তি থাকবে না, কাজ করার মানসিকতা থাকবে না, রোগ ব্যাধি থাকবে, বয়স বেড়ে যাবে, ওষুধ খেতে হবে ইত্যাদি সময়তে কিন্তু আপনার এই পেনশন স্কিম যদি করা থাকে, এটা আপনাকে ব্যাপক সাপোর্ট দেবে। মাসে মাসে কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি পাবেন। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে আজকে কালকের মধ্যে যদি দ্রুত রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করে প্রত্যেক মাসে যে চাঁদা, সেটি আপনাকে মাসে মাসে চাঁদা জমা দিতে হবে। জমা দিলে সরকার আপনাকে নির্দিষ্ট সময় পরে, মানে 60 বছর বয়স যখন আপনার হবে, তখন সরকার আপনার এই টাকার সাথে রাষ্ট্রের কোষাগার থেকে আরও কিছু টাকা যোগ করে আপনাকে মাসিক কিস্তিতে এটা দিয়ে দেওয়া হবে। আর মসজিদে যেহেতু মসজিদে আমরা দাঁড়িয়েছি, এখানে যে বিষয়টি সবচেয়ে আলোচিত করে অনেকে ভুল বোঝায়, সেটি হলো এটি সুদ কিনা, মানে সুদ কিনা। ওই যে সুদ তো সবাই খেতে চায় না, তাই না? এটি আসলে কোনো সুদের কার্যক্রম নয়। আমরা ইসলামিক স্কলারদের সাথে কথা বলেছি, রাষ্ট্র কথা বলেছে, লোকাল এরা আছে এদের সাথে আমি কথা বলেছি, এটি আসলে সুদ নয়। তাহলে আপনি বলতে পারেন, তাহলে আমি তো দিলাম 2 লাখ টাকা জমা, আমি পেলাম 7 লাখ, তাহলে বাকি টাকাটা কি? প্রশ্ন আসতে পারে না? বাকি টাকাটা হচ্ছে আপনি রাষ্ট্রের নাগরিক, বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে একটা সাবসিডি, সাবসিডিকে আপনি এখন নিচ্ছেন না, নেন না সাবসিডি? আচ্ছা, আমরা এই রুমের উদাহরণ দিচ্ছি, এখানে সাবসিডি আছে কিনা। এই যে বিদ্যুৎটা খরচ হচ্ছে আপনার বাড়িতে, আপনি হয়তো বাণিজ্যিক হলে 13 টাকা, আবাসিক হলে 4 টাকা 5 টাকা, তাই তো? কৃষিতে হলে 20% লেস। কিন্তু এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে আমাদের 500-600 টাকার উপরে খরচ হয়। তাহলে বাকি টাকাটা কে দিচ্ছে আপনাকে? কে দিচ্ছে বলেন? সরকার দিচ্ছে, মানে সাবসিডি দিচ্ছে আর কি সরকার আপনাকে। যেহেতু আপনি সরকারের নাগরিক, রাষ্ট্রের নাগরিক, আপনার তো অধিকার আছে, তাই না? এই জন্য রাষ্ট্র আপনাকে এত টাকার বিদ্যুৎ বিলটা দিচ্ছে না। যদি প্রকৃত বিদ্যুৎ বিল ধরা হইতো, তাহলে আমরা কেউ বিদ্যুৎ ভোগ করতে পারতাম না। এই যে আমরা কৃষক যারা, আমরা যারা সার কিনি, সারের কেজি কত করে কেজি? হ্যাঁ, 20 টাকা 22 টাকা এক রকম দাম আছে। এই সারের দাম হচ্ছে অন্তত কয়েক শত টাকা। এগুলো সব সাবসিডাইজ প্রোডাক্ট। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যে সরকারের কাছ থেকে সুবিধা নেন না, জিনিস তো এরকম না, সুবিধা তো নিচ্ছেনই। সুতরাং এবং এটা নেওয়াটাই স্বাভাবিক, কারণ সরকার আপনার টাকাটাই আবার আপনাকে দিয়ে দেয়। আপনি ট্যাক্স দেন, ব্যাংক দেন, সেখান থেকে দিচ্ছে। ঠিক তেমনিভাবে আপনার বয়স যখন 60 বছর পূর্ণ হবে, ওই অতিরিক্ত টাকাটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে প্রণোদনা হিসাবে, সাবসিডি হিসাবে দেওয়া হবে। এটি কোনো সুদের কার্যক্রম নয়। এই জন্য আপনারা যারা এখানে যারা আলেম আছেন, ভুল ব্যাখ্যা করবেন না, শিবপুরের মানুষকে বিভ্রান্ত করবেন না। এটা এর সাথে কোনো সুদের সম্পর্কই নেই, এবং এখানে কোনো পার্সেন্টেজ নাই, কিন্তু হার নাই কোনো, যে আপনি 100 টাকা জমা দিলে 10% পাবেন। একবারও কি শুনছেন পেনশন স্কিমে এই হারটা আছে? এখানে কিন্তু কোনো হার নাই। এখানে বলা আছে যে আপনি মাসে এত টাকা জমা দিবেন, জমা দিলে সরকার আপনার এইটার সাথে আরো কিছু টাকা যোগ করে এই টাকাটা আপনাকে প্রত্যেক মাসে আবার ফেরত দিবে। এবং এই টাকাটা কিন্তু আপনি একবারে জমা দিবেনও না, এবং একবারে আপনি পাবেনও না। মাসে জমা দিবেন, মাসে মাসে আপনি জমা পাবেন। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে। এর আরো অনেক কথা আছে, মসজিদের মধ্যে এত কথা আমি বলতে পারবো না।
আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা যারা সুযোগ আছে সর্বনিম্ন 1000 টাকা পর্যন্ত জমা দেওয়া যায় প্রত্যেক মাসে। 1000 টাকা তো আমাদের কম, খুব বেশি টাকা না। এই টাকাটা যদি আমরা জমা দেই, আজকে আমরা হয়তো ইয়াং আছি, যুবক আছি, রক্ত গরম, অনেক ইনকাম, কষ্ট করতে পারছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু এইটা থাকবে না। এই চিন্তাটা একটু করেন। আর আমরা বাঙালিরা কিন্তু সঞ্চয় প্রবণ জাতি না আমার দৃষ্টিতে। আমরা 100 টাকা পাইলে 120 টাকা খেয়ে ফেলি। আমাদের মধ্যে ধার করার মানসিকতাটা বেশি। এটা আসলে কোনো জাতি হতে পারে না, এটা আসলে জাতির মানে ভালো লক্ষণ নয়। এই জন্যই সরকার আপনাদেরকে এই আইডিয়াটা দিয়েছে, এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে করে আপনাদের মধ্যেও সঞ্চয়ের অভ্যাস তৈরি হয়ে থাকে। তো আপনারা এটা করতে পারবেন। কোথায় করতে পারবেন? আমার অফিস আছে, ইউনিয়ন অফিসে গেলে পারবেন, তারপরে এসির অফিসে পারবেন, পৌরসভায় গেলে পারবেন, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে গেলে পারবেন, তথ্য অপোজিট আছে একটা আমার অফিসে, সেখানে গেলে পারবেন, যে কোনো দোকানে গেলেও পারবেন। আর আপনি যদি কম্পিউটার বোঝেন বা মোবাইল চালাইতে পারেন, আপনার মোবাইল দিয়ে ওটা করা যায়, কিচ্ছু লাগে না, কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। বিকাশ নগদ অ্যাকাউন্ট থাকলে বিকাশ নগদের মাধ্যমে টাকাটা জমা দিয়ে দেওয়া যায়। এই জন্য আপনারা যারা আছেন এটা একটু অন্তর্ভুক্ত হয়ে যান। উপরে আমাদের মহিলারা আছেন, মা বোনরা আছেন, আপনারাও চাইলে এটা অন্তর্ভুক্ত হতে পারবেন। যে কোনো মানুষ এটা অন্তর্ভুক্ত হতে পারবে, শুধুমাত্র 3টা শ্রেণী ছাড়া। একটা শ্রেণী হচ্ছে আমরা যারা সরকারি চাকরি আমরা পারবো না। আর 2 নম্বর হচ্ছে যে যারা পেনশন ভোগ করতেছে, আমাদের সরকারি পেনশন, তারা পারবে না। আর আরেকটা পারবে না হচ্ছে যারা সরকারের সুবিধা অলরেডি পাচ্ছে, তারা পাবে না। তারা কারা? যেমন ধরেন বয়স্ক ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, এরা পারবে না। তবে হ্যাঁ, এরা পারবে যদি ওই ভাতাটা সমর্পণ করে যে আমি আর নিব না, তাহলে আমি এটা করতে পারবো। আর আপনাদের একটু বলি, যেহেতু কথা বলছি, এই টাকাটা কিন্তু কোনো ব্যাংকে যাবে না। আপনি ধরেন 1000 টাকা চাঁদা দিলেন, এই টাকাটা কোথায় জমা হবে আপনি জানেন? এই টাকাটা জমা হবে বাংলাদেশ ব্যাংকের 2টা ট্রেজারি অ্যাকাউন্ট আছে সরকারের বড়, এই 2টার একটাই যাবে এটা। অর্থাৎ এটা কোনো ব্যাংকিং লেনদেন না, সাধারণ কোনো ব্যাংকিং লেনদেন না, এটা হচ্ছে রাষ্ট্রের কোষাগারে টাকাটা জমা হবে, আপনার টাকাটা। সুতরাং এটা শতভাগ না, 200 টাইমস সেই। আপনারা অনেকে মনে মনে ভাবেন যে এটা কি হবে না হবে। আমি জানি আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে। এখানে কি হবে না হবে না কিছু নেই। ইউনিয়ন অফিস যেমন আজকে আছে, 250 বছর আগেও ছিল, 5000 বছর পরেও থাকবে যদি বাংলাদেশ থাকে, পৃথিবী থাকে, নাকি বিলুপ্ত হয়ে যাবে? থানা আজকে যেমন দেখছেন, আরো 100 বছর আগেও থানা ছিল না, এবং আগামী 300 বছর পরেও থাকবে। তো আপনার যে টাকাটা জমা দিবেন আপনি, এই টাকাটা যাবে হচ্ছে বাংলাদেশের কোষাগারে, সরকারের কোষাগারে, এবং এটা ডিল করবে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তো অর্থ মন্ত্রণালয় কি বিলুপ্ত হয়ে যাবে? আপনি বলেন আমাকে। অর্থ মন্ত্রণালয় কখনো বিলুপ্ত হতে পারে? সরকারের ধরনের চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু মন্ত্রণালয় কখনো বিলুপ্ত হতে পারে না। এই জন্য যাদের মধ্যে অবিশ্বাস রয়েছে, এটা একেবারেই না জানার কারণে এটা একটা ভুল কনসেপ্ট। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার অফিস সবসময় খোলা থাকে, এবং আমাদের প্রত্যেকটা ব্যাংক, জনতা অগ্রণী, সোনালী, এখানে গেলেও কিন্তু আপনাকে তারা সাহায্য করবে, এবং তারা এই বিষয়গুলো জানে। আপনার যেখানে সুবিধা হয় এমন সেখানে যেয়ে আপনি বিস্তারিত প্রশ্ন আপনি শুনতে পারেন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমার কাছে আসতে পারেন, যে আমি আপনাদের প্রশ্নের জবাব দিব, যে আপনি কি জানতে চান, কি সুবিধা জানতে চান। এবং এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো স্যার আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় আপনাদের সাথে নামাজ পড়ার জন্য আসছে। আমার কথা কি বুঝছেন এবার? অর্থাৎ আপনার কিন্তু এখানে নমিনি সিস্টেম আছে, নমিনি সিস্টেম আছে। আপনার কিন্তু নমিনি সিস্টেম রয়েছে। কিন্তু নমিনি সিস্টেম কি? যেমন ধরেন আপনি যদি মারা যান, আপনার এই টাকাটা কে পাবে, তাই না? মারা তো যেতেই হবে, সবাই মারা যাবো আমরা। তো সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনি নমিনির নাম দিয়ে দিলে সে পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি নমিনি মারা যাবে, আপনি নমিনি চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো সময় কিন্তু নমিনি চেঞ্জ করা যায়। ধরেন আমি একটা সত্য উদাহরণ শেষ করে দিচ্ছি। ধরেন আপনি আপনার স্ত্রীকে নমিনি করেছেন, 5 বছর চাঁদা জমা দেওয়ার পরে আপনার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে, হইতে পারে না? তাহলে নমিনি কি হবে? আপনি চেঞ্জ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ চাঁদা দাতা, পেনশনার যে কোনো সময় তার নমিনি চেঞ্জ করতে পারে, যে কোনো সময়। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আপনার অর্থ আরেকজন নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, এরকম চিন্তা কোনো কারণ নাই। আরো বিস্তারিত আচ্ছা, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে চলে আসে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে আর বললাম না, জাস্ট এটুকু বললাম
সর্বজনীন পেনশন স্কিম নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যা একটু করতে পারেন। আমার একটা পেজ আছে ইউনো শিবপুর নরসিংদী, এখানেও অনেক পড়াশোনা আছে, একটু কাহিনী আপনারা আগে পড়েন। আপনাদেরকে আমি এখনই করতে বলছি না, আপনি 2-3 দিন সময় নিয়ে একটু কাহিনী সরকারের এই উদ্যোগটা পড়েন, পড়ে দেখেন যে আপনার মনে কি প্রশ্ন তৈরি হয়। যদি হয় আমার কাছে আসবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিব। আমার অফিসাররা সবাই জানে এগুলা, এই যে ও জানে, ওকে ওই ট্রেনিং দেওয়া হয়েছে, ওর কাছে সকল প্রশ্নের জবাব আছে। আপনি ওকে জিজ্ঞেস করলেও কিন্তু আপনাকে সে জবাব দিবে, সে জানে, কারণ তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। গতকালকে আমরা ইমামদের সাথে বসেছি, তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়েছি যে তারা যেন ভুল ব্যাখ্যা না করে। তো আমি আর কথা বাড়াবো না, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সংসদ মহোদয় স্যার, আপনাদের সাথে একটু কিছু কথা বলবেন স্যার।